আমি একজন পেনশনদার। পেনশনভোগীদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে পেনশনের টাকা বিতরণ করাই হলো আমার কাজ। পেনশন লেনদেন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে একমাত্র তারাই জানে পেনশনের টাকা পাওয়া আর এভারেস্টের চূড়ে ওঠা সমান কথা। ভুক্তভোগীদের অনেকেই বলেন পেনশনের টাকা পাওয়ার চাইতে মারা যাওয়া অনেক ভালো। পেনশন ভোগীরা যে সসম্মানে অবসর প্রাপ্ত, তারা যে সরকার তথা জনসাধারণের সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছে, এই জাতীয় হক কথায় আমাদের মতো সরকারি সিনেমার হৃদয়ে কোনই আসর করে। এইরকম একজন পেনশন ভোগীকে আমি এই দেশকে এসেই শনাক্ত করতে সক্ষম হয়েছি, যিনি প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে তার স্ত্রীকে নিয়ে পেনশন তুলতে আসেন। এরই মধ্যে একদিন খেয়াল করলাম প্রায় 4 মাস যাবৎ তারা পেনশন তুলতে আসছেন না। বিষয়টি আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলল। প্রথম মাসে ভাবলাম দ্বিতীয় মাসে আসবেন, এলেন না। দ্বিতীয় মাসে ভাবলাম তৃতীয় মাসে আসবেন, তাও এলেন না। চতুর্থ মাসে, চতুর্থ মাসে আমি আমার সীমারের মুখোশ ছুঁড়ে ফেলে দিলাম। অর্থাৎ একজন সাধারণ মানুষ হয়ে দুজন অসাধারণ মানুষের সন্ধানে বেরিয়ে পড়লাম। সন্ধান পেয়েও গেলাম তাদের। শুধু দুজন মানুষেরই সন্ধান লাভ করিনি, লাভ করেছে বিচিত্র অভিজ্ঞতা। বড় নিদারুণ, বড় ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। এই কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের শোনা দরকার, কারণ এই কাহিনী আমার, আপনার, আমাদের সকলের। কাহিনীর শুরুটা এইরকম। বুঝাও বাবা, তুমি
সেই কথাই তো আমি তোমাকে বলছি। প্রতিদিন যেভাবে বাড়িওয়ালার কাছে চাবিটা রেখে যাও, আজ সেভাবে রেখে যাওনি কেন? একটা কি ভুল হতেই পারে। আমি তো আর আল্লাহর ফেরেশতা নই। আর তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়নি। মহাভারত অশুদ্ধ হয়েছে। আমার পুরো বাবা মা আমার মহাভারত। আজকে তোমার জন্য সারাদিন বাইরে কাজ করে তারা চাকরি না পেয়ে ঘরে ঢুকতে পারেনি, সারাদিন বাইরে বাইরে থেকেছে। কে বলেছে তোমাকে? তুমি দেখেছো? না দেখি তাতে কি হয়েছে আমি বুঝতে পারি না। সারাদিন বাইরে কাজ করে এখনো বাইরে ঢুকেনি। রাগে আমার মাথা চুল ছিঁড়তে ইচ্ছা করছে। ও, তোমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, তাই না? তুমি প্রতিদিনই বলো তোমার চুল ছিঁড়তে ইচ্ছে করে। একদিনও ছিঁড়ে দেখাতে না। এই, টাকা খায় কিন্তু একদম মনে ছিল না বলে দিলাম। সত্যি করে বলো তো, আমার বাবা মায়ের জন্য তোমার একটু চিন্তা হচ্ছে না? কত? যদি তোমার বাবা মা অক্ষম হতো। তার মানে কি? মানে আমার শ্বশুর সাহেব যেমন তেমন। আমার শাশুড়ি শাশুড়ি কি? শাশুড়ি কি? যথেষ্ট জুয়ান। ছি 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 কলা, কি করে এরকম রসিকতা করো তা আমি বুঝতে পারি না। আমার মা যদি এখনো জোয়ান হন তাহলে তাহলে তুমি তো এখনো জন্মই নাওনি। আমার মা সারা জীবন নিরামিষ খেয়েছেন, 50-এর পরে তিনি কখনো ভাত ছুঁয়ে দেখেননি। পারবে পারবে আমার মায়ের মতো সপ্তাহে একদিন করে উপোস থাকতে? পারবে না। ঠিক নিজের জোয়ান হয়ে বুড়ো শাশুড়ির সঙ্গে হিংসে করো, লজ্জা করে না? সারাদিন বাইরে কেটেছে, এখন সন্ধ্যে করে আসলো, এখনো মা বাবার কোনো খোঁজ নেই। এখন কোথায় গিয়ে আমি তাদেরকে খুঁজি? বললে না তুমি তারা রাস্তায় বসে আছে, যাও না, বেরিয়ে দেখে আসো। আর তুমি যে চলে এসেছো মা, কোথায় ছিলে এতক্ষণ? বাড়িওয়ালা ঘরে। খুব ভালো কাজ করেছো মা, এর থেকে বেটার ডিসিশন আর হতেই পারে না। বাড়িওয়ালারা তো আমাদের নিজেরই লোক, তাই না মা? শোনো মা, এই, তোমরা দুজনে ভাতটা খেয়েছো তো দুপুরে? যাবি না ঝোনা? আহা! চুপ করো তো, সেই কখন থেকে একই কথা বলেই চলেছ। এক একটা দিন তো ভুল হতেই পারে। তাছাড়া ভুল তো মানুষেরই হয়। বৌমা তো একজন মানুষ। আমি তো তাই বলছি, ভুল তো মানুষেরই হয়। আর ভুলটা যে বৌমার, এটা সে স্বীকার করলেই হয়। আহা! বাদ দাও না এসব কথা। অসত্য। মাছটাও ঠিক মতো চাইতে পারে না। এই শোনো, তোমার বাবা অনেক কনসিডারেট, আর তোমার মা মা কি? হ্যাঁ? আজও দীপিকার শাশুড়ি হয়ে গেলেন। কোনোদিন মা হতে পারলেন না। এই, কার মা হবে? তোমার মা হবে। মা কি তোমাকে বলতে বলেছে? মা আমার গর্ভ ধারিণী মা। মায়ের কষ্ট হলে আমার কষ্ট হয়, তোমার কষ্ট হয় না। তোমার ছেলেকে আমিও কাঁধে ধরেছি, আমার জন্য তোমার কষ্ট হওয়া এই উচিত। শোনো, মা সারা জীবন এই সংসারের ঘানি টেনেছেন। সংসার চালানোর জন্য আমিও চাকরি করি। এই, চাকরির কোটা দেবে না বলে দিলাম। চাকরির কোটা দিলে কালকে তোমাকে বরখাস্ত করে দেবো। মানে মানে আবার কি? আমি তোমার হাতে ইচ্ছে করলে কাল থেকে হুকুম জারি করতে পারি, তুমি চাকরি করবে না। আমি চাকরি না করলে ছেলেকে যে দার্জিলিংয়ে পড়াচ্ছ, সেই টাকা কোথা থেকে আসবে? এই টাকা কোথেকে আসবে মানে? টাকা কোথা থেকে? সত্যি তো, টাকা কোথেকে আসবে? ওই একটা টাকাই তো আমি বেঁচে গেলাম। ধ্যাৎ। চাকরি, চাকর, হ্যাঁ। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, একটা জিনিস ভেবে দেখেছো? আমরা কিন্তু প্রতিদিন প্রতিবাদহীনভাবে চাকরের মতো খেটে যাচ্ছি। আমার বাবা মা সারা জীবন সরকারি চাকরি করেছেন, কত হেনস্থ হয়েছেন, কত অপদস্থ হয়েছেন। এসব কথা চিন্তা করলে আমার যা ভালো লাগে না বাবা। চাকরি করতে গিয়ে আমিও অপদস্থ হই। লোকে আমাকেও হেনস্থা করে। আমার অফিসের কিছু কলিগ আমার দিকে খারাপভাবে তাকায়। আমাকে খারাপভাবে পেতে চায়। কি? পারে 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 আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। কালকে আমি তোমার অফিসে গিয়ে ওদেরকে খুশি করে রাখ পাঠিয়ে দেবো। হ্যাঁ,
আরে না না, রবি আমাদের সেরকম ছেলেই না। রবি তোমাকে খুব ভালোবাসে। দেখো দেখো, রবি কোনোদিনও তোমাকে বাদ দিয়ে বউয়ের পক্ষ নেবে না। আরে নেবে নেবে, এখন তো মা ছাড়া চলে, তবে বউ ছাড়া তোমার চলবে না। কেন? তোমার কি চলেছে আমাকে ছাড়া? আমার শাশুড়ি মা তো সেই 20 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তো পারলাম না তোমার ছেড়ে যেতে। তুমি আমাকে ছেড়ে যাবে সে কথা
কি বললি? এই তুই পরামর্শ দিস কেন? আরে তাতে কি হয়েছে? আমি ঘুষ টুস খাই না। আমার বাবা সারা জীবন সরকারি চাকরি করেছেন, নিজে কোনো ঘুষ খাননি, আমিও ঘুষ খাবো না। তাহলে কর্নার টাকা, আরে কর্নার টাকা তো রেখে দিয়েছি আমাদের বাড়িতে বাথরুমে বিদেশি টাইলস লাগাবো বলে। কি তাই না সেটা? এটা কি হলো? আমি যেভাবে জিনিসপত্র ভাঙা শুরু করেছে, একটু করে আর কিছু নামলে আমাকেই ভেঙে ফেলবে। আমি ওটা রাখি পাই, কিন্তু শালা আমি মনে রাখবো তুই আমাকে টাকা দিসনি, টাকা পরিমাণ ফ্রেন্ডশিপে। ওগো, তুমি তো দেখছোই আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। কি করি বলো না? সত্যি করে একটা কথা বলো তো, মাসে
এসেছি। আরে তোর বাবা তো সব আজগবি কথা। ছেলে কি মাকে জানায় নাকি বল? তুই ভালো থাক বাবা, সুখে থাক। এই শোনো, তালুকদার সাহেবের ফোন এসেছিল। আমার ছেলে গত মাসে স্কুলের ফিস বাকি করেছে, হোস্টেলের ফিসও বাকি করেছে। কথাটা যেন মনে রাখে। দাদু ভাইয়ের টাকা দেওয়া হচ্ছে না। মানে বাবা একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম টাকা। হ্যাঁ বাবা। কেন? তারা দুজনেই তো চাকরি করে। তাছাড়া বৌমা তো দাদু ভাইয়ের খরচার জন্যই চাকরি করে। বাবা, তোমার বৌমার কি ওর একটাই খরচ? আর কি খরচ? কেন তোমার বৌমা বাড়ি বানাচ্ছে না? আরে বাড়ি বানাচ্ছে সেটা আলাদা কথা। বাড়ি আগে একটা সন্তান আগে। বাড়ি বানাতে কত টাকা লাগে তোমাকে কোনো ধারণা আছে? হ্যাঁ মা, তুমি বাবাকে এটা বোঝাও। থাক থাক, আমারও বুঝে গেছে। আমি শুধু জানতে চাই আমার দাদু ভাইয়ের খরচা কি হলো। বাবা, বাবলুর জন্য টাকা লাগবে 30,000। আমার কাছে মাত্র 10,000 টাকা আছে। বাকি 20,000 টাকা অনেক কষ্টে ধার দেনা করার চেষ্টা করেও পাইনি বাবা। আহা, বৌমা বাড়ি বানানো কার থেকে রে? বাবা, তুমি শুধু বৌমার টাকার কথা বলছো কেন? টাকাটা কি তুমি দিতে পারো না? তোর বাবা কোত্থেকে টাকা দেবে? আরে টাকা কোত্থেকে দিবে মানে? প্রতি মাসে যে পেনশন পায় সেই টাকা কোথায় যায়? আমি তো ভার হিসেবে টাকাটা চাইছি, পরে শোধ করে দেবো। তোর বাবা কয় টাকা পেনশন পায় তোর কি কোনো ধারণা আছে? একদম আমাকে আর কথা শুনিও না। টাকা চেয়েছি, দিলে দিলে, না দিলে নেই। আমার যাওয়ার দরকার ছিল, আমি চেয়ে দেখলাম। তুই মায়ের কথা বিশ্বাস করলি না? তোর চোখে কি এত বিশ্বাস? বাবা, আজ নিশ্চয়ই তোমার চোখের সামনে ছেলেবেলার সেই রবির চাঁদ মুখখানা ভেসে উঠছে না? এইটাই স্বাভাবিক বাবা, এইটাই বাস্তবতা। পৃথিবী
না তারা নতুন জেনারেশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। লাড্ডু আরো জানলো তার ছেলে সিদ্ধান্ত নিয়েছে বাবা মাকে একটি ভাড়া বাসায় উঠিয়ে দেবে। সেই বাড়ির ভাড়াটা এবং বাজার খরচাটাও নিজের পকেট থেকে দিয়ে দেবে। এই বাজারে সে কম কি পেনশনের টাকা দিয়ে তোমার বাবার সবসময় চলবে না। লাড্ডু আরো এই জোয়ান বয়সের ছেলে আর ছেলের বউর সঙ্গে ঝগড়া বিবাদ করে লাভ কি? তার চেয়ে বরং বাকি জীবনটা কাটিয়ে চলে যায় লাড্ডু। কিন্তু হতাশা আর বেদনা আচ্ছন্ন করে ফেলে আহমদ সাহেব এবং তার স্ত্রীকে। ছেলে নতুন বাড়িতে যাবে, দুদিনা ঝামেলা হবে, করবে।
আসসালামু আলাইকুম আহমেদ সাহেব, কেমন আছেন? জি না, জিজ্ঞাসাছি কেমন আছেন? ভালো। আপনি ভালো তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছি। এখন তো আর আমার এখানে পেপার করতে চান না, তাই ভাবলাম পেপারটা আমি লয়ে যাই। নেন পড়েন। ধন্যবাদ ধন্যবাদ, আপনি কষ্ট করে এনেছেন। তা মশাই, আমার তো এখন আর পেপার করতে ইচ্ছে হয় না। এখন তো আর ঘরের দিন বাইরে হন না। সেদিন আপনার ছেলে দুঃখ করে কইল, মায়ের তো আর ফিরে আনতে পারুন না, বাবাই জন্য কষ্ট করতেছে। কষ্ট ছেলে তো, তাই একটু বেশি বেশি হবে। বেরোবো, আর কতদিন পরেই বেরোবো। সারা ঢাকা শহর একদম চষে বেড়াবো। আপনারও হাজো যাবো। আইসেন আইসেন, এখন তো ঘরে আবার ডিশের লাইন লাগাইছি। এখন আর হিন্দি চ্যানেল দেখি না, ইংলিশ চ্যানেল দেখি। ইংলিশ মাঝে মধ্যে গভীর রাতে স্পেশাল সিনেমা দেখি। ওই যে দেখেন না আপনারা, যে মুয়া, মুয়া। এখন তো আপনার ভাবি কয় আমার নাকি নতুন যৌবন ফিরাইতেছে, নতুন যৌবন। ভাই, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন কেন? এই ঘরে আমার স্ত্রী আছে, উনি বাজে কথা পছন্দ করেন না। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন। শোনেন, যাওয়ার আগে আমার স্ত্রীর কাছে মাপ চেয়ে যাবেন। ওই যান! যান বলছি। ভাবি, ভাবি, আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাবি। ভাবি, আমার মাফ করে দেন। হইছে, হইছে। Get out! Get out! Get out! একটা একটু অবনতি হয়ে যায় না রবি? আরে তা হবে কেন? বাবা তো সত্যি সত্যি অসুস্থ। কি বল, বাবা অসুস্থ বল। অসুস্থ, কিন্তু ক্লিনিকে ভর্তি হবার মতন অসুস্থ তিনি নন। আরে বাবা, ওটা তো ডিসাইড করবি তুই, তাই না? শোন আবেদ, আমরা আমাদের প্রবলেমটা তুই বোঝার চেষ্টা কর। আর 1 মাস পরে আমরা পুরো পরিবার লন্ডনে যাব। ওখানে আমার শালিকার বিয়ে, ও পুরো পরিবারের জন্য টিকিট পাঠিয়ে দিয়েছে। এই 1 মাস যদি বাবাকে আমি বাসায় একা রেখে যাই, তাহলে তো লোকে নানা কথা বলবে। আর বাবাকে যদি এই বিষয়টা আমি বুঝিয়ে বলতে যাই, বাবা কোনোদিনও মেনে নেবেন না। দেখ ভাই, তুই যে করে পারিস বাবাকে বুঝিয়ে সুঝিয়ে অথবা ভয় ভয় দেখিয়ে তোর ক্লিনিকে ভর্তি কর। না, আমার ডাক্তারি মনটা ঠিক সায় দিচ্ছে না। আচ্ছা, আমি এক কাজ করি, আঙ্কেলকে না হয় আমার বাসায় নিয়ে রাখি। আরে না না, ওই কাজ করলে লোকে একেবারে ছি করবে। শোন, তুই যে করে পারবি বাবাকে তোর ক্লিনিকে ভর্তি কর। আর দরকার হয় আমি তোকে ডাবল ভাড়া দেবো। এমনকি আমি অ্যাডভান্স করতেও রাজি আছি। না, ডাবল ভাড়া লাগবে না। আচ্ছা, আমি আর একটু ভেবে দেখছি। তাড়াতাড়ি ভেবে দেখ ভাই, হাতে আর সময় আছে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে আমাদের সবকিছু করতে হবে। ভাই, তোর উপর আমি খুবই ভরসা করি। দেখ, তুই ছাড়া এই বিষয়টা কে বুঝবে বল? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ আবেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হায় রে, বড় বিচিত্র এই দুনিয়া, বড় বিচিত্র এই দুনিয়ার মানুষ। দেরি হয়ে যাচ্ছে তো। শোনো, তুমি ভিতরে সব দরজাগুলো ঠিকঠাক মতো লাগিয়েছো তো? বলি তোমাকে থাকতে হবে না। বলছিলাম কি, যাওয়ার আগে বাবাকে একবার বললে ভালো হতো না? দরকারটা কি? তুমি তো আবেগকে সব বুঝিয়ে বলেছো। আবেগ সব সামনে নেবে। চলো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। চলো চলো, দেরি হয়ে গেল, চলো। বন্দি করে ক্লিনিকে পাঠিয়ে ছেলে নিশ্চিন্ত মনে বউ ছেলে নিয়ে শালিকার বিয়ে খেতে চলে গেল লন্ডনে। পেনশনভোগী আহমেদ সাহেব কি ভেবে ক্লিনিকে আসতে রাজি হলেন আমরা তা জানি না,
হতে পারে তিনি হয়তো ডাক্তারের কথা বিশ্বাস করেছেন যে তার স্বাস্থ্য সত্যিই খারাপ, সত্যি তার ক্লিনিকে চিকিৎসা দরকার। বাঁচার স্বাদ কম বেশি তো সবারই থাকে। ডাক্তার আবেদ বধূ রোগীর মতলব সম্পর্কে আহমদ সাহেবকে কিছু বলল না। সে বরং সত্যিকারের রোগী হিসেবে তার সুচিকিৎসাই করে চলল। কেটে গেল 1 মাস, রবি তার পরিবার ফিরল না। কেটে গেল আরো 1 মাস, লন্ডন থেকে কোনো খবর আসে না। এদিকে ক্লিনিকে আহমেদ সাহেবও হাঁপিয়ে উঠলেন। আবার আহমদ সাহেবকে ক্লিনিকে রাখাও সমস্যা হয়ে দাঁড়ালো ডক্টর আবেদের জন্য। আঙ্কেল, আঙ্কেল, কে? আমি আবেদ আঙ্কেল। এসো বাবা, বসো। আঙ্কেল, একটা অসুবিধা হয়ে গেল, আপনাকে না বলেও পারছি না। আমি বলছিলাম কি, আপনি তো এখন সুস্থই বলা যায়। আপনার আপাতত ক্লিনিকে থেকে চিকিৎসার কোনো প্রয়োজন নেই। সে কি, সুস্থ মানুষ ক্লিনিকে কেন থাকবো? তুমি বাবা আমাকে রিলিজ দিলেই তো আমি চলে যাই। রবি বলেছিল আপনাকে এই জায়গায় মাসখানেক রাখতে, সেই জায়গায় আজ প্রায় 2 মাসের উপর হতে চলল। না না বাবা, তুমি একটা কাজ করো, আমাকে রিলিজ দিয়েই দাও। আর শোনো, রবিকে একটা ফোন করে দাও না, যেন আমাকে নিয়ে যেতে পারে। সে কি, আপনাকে বললাম না, ওর তো গত মাসের 15 তারিখ ফেরার কথা ছিল, এখনো তো দেশেই ফিরেনি। কোথা থেকে ফিরবে ওরা? কোথায় গেছে? সে কি, আপনি কিছুই জানেন না? আশ্চর্য। হ্যাঁ, মনে পড়েছে, আমি তো ওদের পাঠিয়েছি। রবিকে প্রথমে যেতেই চাইনি। রবি বলছিল, বাবা তোমাকে এই অবস্থায় হসপিটালে রেখে আমি তো বললাম, যা যা, অফিস থেকে স্বামী স্ত্রী ছুটি দিয়েছি, ছুটি নষ্ট করিস না, ঘুরে আয়, ভালো লাগবে। আমার কথা কিন্তু রবি রাজি হলো। আঙ্কেল, আমার এবার একটা জরুরি অপারেশন আছে, আমি তাহলে আপনার রিলিজের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, যাও। দূরে 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 কোথায়, দূরে দূরে আমার ঘুরে ঘুরে
আহমেদ সাহেবের জায়গা তো কোথাও হলো না। এত বড় পৃথিবীতে তিনি একা মানুষ, অথচ একটু স্থান কোথাও পেলেন না। রইল বাকি 3.5 হাত একটা জায়গা। তবে কি আহমেদ সাহেবের মৃত্যুর খবর দিয়ে এই কাহিনী শেষ করব? না, তা হয় না। জীবনের বিচিত্র খেলা, জীবন থেমে থাকে না। দুঃখ, হতাশা, বেদনা, কষ্ট এসব ক্ষণিকের জন্য জীবনকে থামিয়ে দেয়। এক সময় আবার ঠিক হয়ে যায় সব, জীবন আবার এগিয়ে চলে। আহমেদ সাহেবও এগিয়ে চলেছেন, কিন্তু মাঝখানে কেটে গেছে দীর্ঘ 10টা বছর। আহমেদ সাহেব আবার পেনশন করছেন, আর এদিকে 10 বছর পরে তার ছেলে রবি। বাবা, বাবা, আমাকে চিনতে পারোনি? আমি তোমার রবি বাবা, রবি। হ্যাঁ বাবা, তোমার ছেলে। কি ব্যাপার বাবা, তুমি আমাকে চিনতে পারলে না? আরে আমি তোমার ছেলে রবি বাবা। বাবা তুমি কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি বাবা। এই এই জায়গায় আমি আজকে প্রথম এসেছি বাবা, বিশ্বাস করো। ও, তুমি তো কিছুই জানো না বাবা। বছর 10 আগে আমি করাপশনের চার্জে সাসপেন্ড হয়ে যাই। আমার আয়ের সঙ্গে ব্যয়ের একটা মারাত্মক অসঙ্গতি দেখা যায়। কয়েক মাস আমি জেলেও ছিলাম বাবা। জেল থেকে ফিরে দেখি আমাদের নতুন বাড়িটা সিল হয়ে গেছে, আর আমার ছেলে বাবলু নষ্ট হয়ে গেছে বাবা। নেশা করে, মাস্তানি করে। এই গেল মাসে সরকার আমাকে রিটায়ারমেন্ট দিয়ে সামান্য কিছু টাকা পেনশন দিয়েছে। ওই পেনশনের টাকাটা তুলতেই এখানে এসেছিলাম। ওই টাকাটা নিয়ে গেলে তোমার বৌমাকে আমি চিকিৎসা করাতে পারবো। আজ আজ তোমার বৌমা যে অসুস্থ বাবা। কি ব্যাপার বাবা, তুমি কিছু বলছো না কেন? আপনি আমাকে কিছু বলছেন? মাফ করবেন, আমি তো আপনাকে চিনতে পারলাম না। না, আমি আপনাকে চিনি না। বাবা, বাবা এসব তুমি কি বলছো বাবা? বাবা আমি তোমার ছেলে, আমি তোমার রবি বাবা। বাবা
আমি অনুরোধ জানাবো আমাদের আজকে এবং পরবর্তীতে বাড়িওয়ালা। ধন্যবাদ। আমার নাম জেমসুল বারোই। আমি এখানে লাড্ডু পিউরিফিকেশন আমি ছেলের বউ কর্নার পাঠ করেছি। নমস্কার সবাইকে, আমার নাম মেথা, আমি মার চরিত্রে অভিনয় করেছি। নমস্কার সবাইকে, আমার নাম ক্লডিয়াস সুব্রতরায়া, অর্কের ট্রেজারার হিসেবে আছি এবং নাটকে রবি চরিত্রে অভিনয় করেছি বাবার সন্তান হিসেবে। রবির মা, আমি রবির বাবা আর রবির মা জামাই আর কি, তখন কিন্তু আমি ক্লারা গ্রেগরি আর রবির বোন লিমা চরিত্রে অভিনয় করেছি। আমার নাম মিকি গোমেজ, আমি অভিনয় মহাইমেন আর শুধু ঘুষ দেই, আমি ব্যবসায়ী। আমি ছোটো ডিমানুয়েল গোমেজ, আমি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি রবির বন্ধু। জনাব রামিজ রাজু আহমেদকে অনুরোধ জানাচ্ছি সামনে এসে দুটো কথা বলার জন্য। নাটকের শুরুতেই বলেছিলাম মানে নাটকের মানুষদের নাটকের বাইরে বলবার কিছু নেই। নাটক দিয়ে যেটুকু বলবার চেষ্টা পেছনে আমরা সবাই অনেক বেশি মানে আনন্দিত হব। আমরা ঘরে ঘরে ডক্টর আহমদ সাহেবের মতো এরকম বাবাকে দেখতে চাই না, যারা সন্তানের অবহেলার কারণে ঘর যেন আনন্দে আলোকিত হয়ে ওঠে। সবার ঘর যেন বাড়ির সামনে যে বাগান থাকবার কথা ছিল সেই বাগানের ফুলের গন্ধে যেন সবার বাড়ি মো করে। এটুকুই হচ্ছে আমার সর্বশেষ পরিয়ার সবার কাছে। আরেকটা কথা বলতে চাই, অর্কের যে বন্ধুদের সঙ্গে নিয়ে নাটক করেছি, করবার চেষ্টা করেছি, কতটা নাটক হয়ে উঠতে পেরেছে বা উঠেছে সেটা আপনাদের রায় বলে দিবে। আপনারাই জানেন আসলে আমরা ভালো হয়েছে, সেটা আমাদের জন্য অনেক বেশি মানে গর্বের বিষয় হবে। তারপর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বন্ধুরা অনেক কষ্ট করে এই নাটকটি রিহার্সাল করেছে। আপনারা কেউ জানেন কিনা জানি না, আমরা এই নাটকটি করবার জন্য রিহার্সাল রুম আমরা আমাদেরকে পথে ঘাটে মহড়া করতে হয়েছে। আমরা খোলা আকাশের নিচে রিহার্সাল করেছি। ওদের অনেকের গলার অবস্থা খুব খারাপ ছিল, তারপরও চেষ্টা করেছে ওরা। আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করে দেবে। আর যদি কারো সবাই আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি সেই সাহায্য আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। ধন্যবাদ সবাই। আমি অনুরোধ জানাবো সবাইকে ধন্যবাদ এবং সভাপতি আজকের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য, এবং আশা রাখছি অবশ্যই আপনারা আগামী বছর এই দিনে অনেক দর্শক আমরা আশা করছি আগামী বছর যেন পাই। অনুরোধ জানাবো স্টিফেন দর্শককে। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে সম্পূর্ণ নাটকটা এসেছিলেন, আমাদের প্রোগ্রামকে সার্থক করে তোলার চেষ্টা করেছেন। আমরা আশা করছি আপনাদের সাহায্য পেয়ে